নমস্কার 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 স্টেট স্পিক্স থেকে আমি তুষার ভট্টাচার্য আমার এই ছোট্ট ইউটিউবের প্রতিবেদনে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে একটু অন্যরকম টপিক নিয়ে আলোচনা করি। এই যে রাজনীতিতে সৌজন্য অসৌজন্যতার যে পরিচয় আমরা প্রায়শই দেখতে পাই, সেই সব নিয়ে দু চারটি কথা আজকে আলোচনা করি। দেখুন, প্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় এবং খুব দামি নামী একজন ব্যক্তিত্ব প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর সম্পর্কে। অটল বিহারী বাজপেয়ীর হঠাৎ করে জানা গেল যে তার ক্যান্সার হয়েছে, অসুস্থতা। ডাক্তার দেখানোর পরে ধরা হলো যে তার ক্যান্সার হয়েছে। তখন রাজীব গান্ধী সরকার, কোনো কারণবশত ঘটনাচক্রে রাজীব গান্ধীর কানেও সেই কথাটা পৌঁছে গেল যে বাজপেয়ীজি অসুস্থ, এবং ডাক্তাররা তাকে এই কথাও বলে দিয়েছিল যে একমাত্র আমেরিকার ডাক্তাররাই এই তার অসুখটিকে ভালো করতে পারবে। রাজীব গান্ধীর কানে সেই কথাটা গেল। রাজীব গান্ধী তখন আমেরিকায় যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে সেই গ্রুপের মধ্যে, অটল বিহারীজিকে সেই গ্রুপের মধ্যে তিনি ঢুকিয়ে নিলেন। কারণ তিনি জানতেন, অটল বিহারী বাজপেয়ী নিজেও জানতেন যে তার সেই সাকুল্যতা নেই যে তিনি অর্থ ব্যয় করে ট্রিটমেন্ট করাতে পারেন। এটা রাজীব গান্ধী বুঝতে পেরেছিলেন। সৌজন্যতাটা দেখুন, রাজীব গান্ধী সেই বৈদেশিক যে দল, বিদেশে যে দলটি যাবে, সেই দলের প্রতিনিধি হিসাবে ভারতের থেকে প্রতিনিধিত্ব করার জন্য ওনাকে নিয়ে গেলেন। কিন্তু রাজীব গান্ধীর উদ্দেশ্য ছিল কিন্তু বাজপেয়ীজির ট্রিটমেন্ট করানোটা। আমেরিকায় গেলেন, বাজপেয়ীজির অপারেশন হলো, বাজপেয়ীজি সুস্থ হয়ে ফিরে আসলেন। তারপরে যেদিন আচমকাই রাজীব গান্ধীর মৃত্যু সংবাদটা বাজপেয়ীজির কানে পৌঁছালো, তিনি বলেছিলেন যে আমি যে আজকে বেঁচে আছি এটা ওই রাজীব গান্ধীর জন্যই। দেখুন সৌজন্যতারা কোথায়। আজকে দেখুন, আমরা দেখি পাড়ায় পাড়ায় এদিক ওদিক সেদিক ক্ষুদ্র ক্ষুদ্র রাজনীতি। এর সঙ্গে ওর কথা বললে সে গোসা করে বসে থাকছে, তার সঙ্গে আমি কথা বললে গোসা হয়ে যাচ্ছে। আমরা কোথায় বাস করছি? আমি ইন্দিরা গান্ধীর একটা কথা বলি। দেখুন, অনেকেই হয়তো যদি স্মৃতিকে পিছনের দিকে নিয়ে যান, বাঙালির স্মৃতি খুবই দুর্বল। আজকে কাজ করে কালকে মনে রাখতে পারে না। এটা আমার কথা না, এটা বাঙালি যদি এই যে আত্মবিশ্লেষণ হয় যারা করেন, তারা প্রত্যেকেই বলেছেন যে বাঙালির স্মৃতিশক্তি অনেক কমে গেছে, এবং তারা 2 দিন 4 দিন 10 দিন মনে রাখে, তারপরে ভুলে যায়। সিপিআইয়ের নেতা 29 বছর ধরে এমপি ছিলেন। ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন, সেই সময় ওই ব্যক্তির সঙ্গে, আমি নামটা মনে করতে পারছি না, আমারও স্মৃতি হয়তো হয়ে গেছে, আমি মনে করতে পারলে আপনাদেরকে অবশ্যই আমি বলে দিচ্ছি। গুপ্তা, গুপ্তা টাইটেল, আমি তাও চেষ্টা করছি বলার। তো সেই ওনার বাড়িতে, সিপিআইয়ের সেই ব্যক্তির বাড়িতে গিয়ে ইমার্জেন্সি ডিক্লেয়ারের আগে 3 ঘন্টা বৈঠক করেছিলেন। সৌজন্যতা বোধটা দেখুন, 3 ঘন্টা করেছিলেন। আমি হেমেন গুপ্তা বলেছি, ওটা ভূপেশ গুপ্ত, সিপিআই নেতা ভূপেশ গুপ্তর বাড়িতে 3 ঘন্টা বৈঠক করেছিলেন ইমার্জেন্সি নিয়ে। বিরোধী দল তখন সিপিআই কিছুই নেই, কিন্তু যেহেতু টানা 5 বারের সাংসদ ছিলেন, তার গুরুত্বটা বুঝেছিলেন, সৌজন্যতা বোধটা দেখিয়েছিলেন। তার বাড়িতে গিয়ে ইন্দিরা গান্ধী পর্যন্ত ফিয়েট গাড়ি নিয়ে গিয়ে
তার বাড়িতে টানা 3 থেকে 4 ঘন্টার ইমার্জেন্সি ডিক্লেয়ারের আগে বিশ্লেষণ করেছিলেন পরিস্থিতিতে। এবং রাশিয়ার প্রেসিডেন্ট নামটা ব্রেজনেভ, তাকে সমস্ত ঘটনাটা বলেছিল। কারণ রাশিয়া এই ব্লু প্রিন্টটা, ভারতবর্ষ কীভাবে চলবে কংগ্রেসের আমলে, সেই ব্লু প্রিন্টটা তৈরি করে দিত রাশিয়া। এটা আমরা প্রায় প্রত্যেকেই জানি। সেই জন্যেই ভারতবর্ষে কি হতে যাচ্ছে তার সমস্ত ঘটনাগুলিকে আমেরিকাকে ব্রিফ করতে হতো, জানাতে হতো। কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু তার দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেননি, বসেছিলেন বিরোধী দলের একজন নেতার সঙ্গে। এই যে বিরোধী দলের নেতা, আজকে দেখুন, জানি না, উপরে উপরে এই মমতা বুদ্ধ, মমতা জ্যোতিবাবু, মমতা শুভেন্দু, এদের কিন্তু উপরে উপরে মৌসুমি আবহাওয়া ঠিক থাকে। মার খাই আমরা। আমার পাড়ার এক নেতা আমার সঙ্গে কথা বলে না, আমার শহর মণ্ডল কমিটির নেতার সঙ্গে যদি আমি কথা বলি তাহলে অন্য লোক বিরক্ত হয়, আমার জেলার কারোর সঙ্গে যদি আমি কথা বলতে যাই অন্য গ্রুপ। এই যে গ্রুপিজম, সৌজন্যতা বোধটাই গ্রুপিজম শেষ করে দিল। কোনো সৌজন্যতা বোধের বালাই রাখে না আজকে যত নিচের দিকে নামবেন, কারণ উপরের দিকের সৌজন্য বোধটা চাপাই থেকে যাচ্ছে। আমরা কিন্তু সেটা প্রকাশ্যে সেটা দেখতে পাচ্ছি না। দেখুন, নির্বাচনী সভা করতে এলো, প্রত্যেক দলের এক একটা স্ট্র্যাটেজি থাকে, সবাই সবার মতো করে যে যাকে পারলো গালাগালি করে গেল, তুই তুকারি পর্যন্ত উঠে গেল। বাপ মা তুলে তো গালাগালি আছে, তুই তুকারি শেষ পর্যন্ত, মানে যাচ্ছে তাই ব্যাপার। টাকা পয়সা কে কত, তার রেট দাম কত, সেসব পর্যন্ত চলে আসলো। ভাবুন তো, এটা কি কোনো সুস্থ রাজনীতির পরিচয়? আমার তো মনে হয় না। আমার মনে হয় এ ধরনের রাজনীতি থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বেরিয়ে আসা উচিত। দেশ আগে। বাজপেয়ীজির আরেকটা কথা আমার মনে পড়ছে, তিনি বলেছিলেন সরকার আসবে যাবে, ভোট চলতে থাকবে, কে সরকারে থাকলো কে থাকলো না সেটা কোনো ব্যাপার নয়, দেখতে হবে আমার দেশ ঠিকঠাক চলছে কিনা, আমার গণতন্ত্র ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। চুনাব আয়েগা জায়েগা, এই দিয়ে শুরু করেছিল উনি, চুনাব আয়েগা জায়েগা। তো কথাটা হচ্ছে গণতন্ত্র রক্ষা করার ব্যাপার। আমরা একটা ভোট হচ্ছে, ভোটকে আমরা গণতন্ত্রের উৎসব বলি, তাহলে তারপরে গণতন্ত্র উৎসব কি সেই ভোটের দিনগুলিতেই বিদ্যমান? তারপরে আর আমাদের উৎসব শেষ, এবার মারো কাটো? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আজকে আমি একটা সংবাদপত্রে দেখছিলাম যে কোনো এক মাধ্যম অ্যানালাইসিস করেছে যে 15% ভোট মুসলিম ভোট, মানে সংখ্যালঘু ভোট 41%-এর কাছাকাছি পশ্চিমবাংলায়, তার 15% টিএমসি পেয়েছে, অথচ বিজেপি জিততে পারল না। আমার তো মনে হয় যে 15% পাক, 20% পাক, তারা 100-100-এর মধ্যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে নেমেছে। আজকে আমার একজন আমার বন্ধুস্থানীয় একজন ব্যক্তির সঙ্গে আমার একটু তর্ক হয়ে গেল। বলছে না, সে 40-এ নেমেছে, সে ওই মুসলিম ভোটটাকে সঙ্গে, মানে টিএমসি মুসলিম ভোটটাকে সঙ্গে নিয়ে নেমেছে। আর আমরা বিজেপি যারা করি, মানে উনি বলছেন আমরা যারা বিজেপি করি তাদের কাছে 60% ভোট। আমি বললাম এটা ভুল, তোমার কাছে 40% নেই, এটা মাথায় রেখে আগাও, আর ওদের কাছে 100%ই আছে, এটা মাথায় রেখে আগাও। তা তুমি 100 স্টুডেন্ট নয়, তুমি 60-এর স্টুডেন্ট, 60-এর মধ্যে পরীক্ষা দিয়ে 40-45 পাবে, আর ও 100-র মধ্যে পরীক্ষা দিয়ে
70-80 পাবে। লাভবানটা কে হচ্ছে? সে হচ্ছে। তাহলে সেই লাভবানটা কেন হচ্ছে অ্যানালিসিস করো, আর অ্যানালিসিস করে সেই জায়গাগুলিকে ধরার চেষ্টা করো। সংবাদ মাধ্যম সবাই বলছে যে পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভোটকে করাতে হয়। এবার এই ভোট করানোটা কি, এর একটা কৌশল আছে। সেই কৌশলীরা কারা? এবার টিএমসি যেদিন থেকে ভোট ডিক্লেয়ার হয় সেদিন থেকে ওদের সায়েন্টিফিক রিগিং কথাটা যেটা চলছে সেটা শুরু হয়ে যায়। দেখেন না, মৃত ব্যক্তিও ভোট দেয়, মৃত ব্যক্তিও ভোট দেয়। কী করে সম্ভব? এই সায়েন্টিফিক রিগিংয়ের ফলেই সম্ভব। এবার এই যে ভোটটা করাতে হয়, সেই ভোটটা করানোর জন্য কিছু কৌশল আছে, সেই কৌশলগুলি নিতে হবে, কৌশলগুলি অবলম্বন করতে হবে, তবে গিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আজকে আমরা দেখি যারা চেয়ার পেয়ে যায়, বড় বড় পদ পেয়ে যায়, তাদের আশেপাশে ডাইনে বাঁয়ে পায়ের উপরে পা তুলে বসে থাকা মোসাহেব অনেক কজন থাকে। তারা যিনি অরিজিনাল চেয়ারের মালিক হয়ে আছেন তার থেকে বেশি জানদার জ্ঞানদার হন। তারা অনেক বক্তব্য ঝাড়েন। আসলে তারা নবডঙ্কা, যে ব্যক্তিটি বসে আছে তাকেই ডুবাচ্ছে। যে ব্যক্তিটির অরিজিনাল চেয়ার, যে চেয়ারে বসে তিনি সেবা করছেন, দেশের সেবা করতে চাইছেন বা গণতন্ত্রের সেবা করতে চাইছেন, তার আশেপাশে যারা চেয়ারে বসে পা তুলে কথা বলছেন, বড় বড় ডায়লগ দিচ্ছেন, তারা আসলে চেয়ারের মালিকটাকে হারানোর জন্য উঠে পড়ে লাগছেন, তাকে বিপর্যস্ত করার জন্য উঠে পড়ে লাগছেন। তাই আমার বক্তব্য হচ্ছে, চেয়ারে যারা বসে আছেন তারা সুস্থতা বজায় রাখুন, সবার সঙ্গে সমান মনোভাব বজায় রাখুন। ওই মোসাহেব চাটাদের যারা ডাইনে বায়ে বসে আছে এদের কথার গুরুত্ব দেবেন না। নিজের যে পদের গরিমা, সেই পদের গরিমাটাকে কোনো মতেই ক্ষুণ্ণ হতে দেবেন না। আপনি একটা কাণ্ডারি, সেই মতো করে এগিয়ে যেতে হবে আমাদের। এটা হচ্ছে আমাদের একটা ইয়ে। তো আজকে আমি প্রসঙ্গটা যেটা বলছিলাম যে সৌজন্য অসৌজন্যতা, তো এইবার এই যে সৌজন্য অসৌজন্যতা, এই যে চেয়ারে বসে আছি আমি একটা পদাধিকারী, আমার পাশে যারা বসে আছেন তারা আমার থেকে বেশি অসৌজন্যতা প্রকাশ করে, অথচ আমি ভয়ে বা দ্বিধাগ্রস্ততায় হোক বা অন্য কোনো কারণে হোক, সেই ভেতরে কারণ আমি বলছি না, আপনারা বুঝে নেবেন, কারণে হোক অপোজ করতে পারে না, প্রতিবাদ করতে পারে না, থামো তুমি, বা আপনারা থামবেন, এটা কথা নয়, এটা বিষয় নয়, বিষয়টা যা হচ্ছে আমি বুঝবো, এইটুকু বলার ক্ষমতা নেই প্রত্যেকটা দলেই। এটা নির্বিশেষে, দলমত নির্বিশেষে। আমার এটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। আমি সরকারি চাকরির ক্ষেত্রেও তাই। ওই দেখবেন যে বস, অফিসের বস, তার দুটো একটা চামচা থাকবেই। আপনি যতই তাকে ভালো করে কাজ বোঝাতে যান না কেন, আপনার ওই মোসাহেবদের, ওই চামচাদের দ্বারাই আপনাকে মানে ঘুরে ফিরে আসতে হবে, আপনাকে তাদেরকে সন্তুষ্ট করতে হবে, তবে গিয়ে আপনি অফিসারের কাছে পৌঁছাতে পারবেন। সৌজন্যতার বালাই পর্যন্ত নেই। এই হচ্ছে আমাদের আজকের সমাজ। এই সমাজে যদি আমাদেরকে এই মানে নেতাদেরকে যদি অসৌজন্যতা গ্রাস করে ফেলে, সেটার কিন্তু এফেক্ট একদম নিচেতলা পর্যন্ত পড়বে। আমি যদি দেখি যে আমার মাস্টারমশাই নকল বিদ্যা শেখাচ্ছেন, তাহলে আমি স্টুডেন্ট, আমার নকল করতে আপত্তিটা কোথায়? আমি কাকে বাধা দিব? আমি তো আর ভালো জ্ঞান দিতে পারবো না। আমি দেখতে পাচ্ছি তো যে আমার মাস্টারমশাই পরের কথাতে, মাস্টারমশাইয়ের জ্ঞানে না কিন্তু পরের জ্ঞানে, তার পাশে যে ডান হাত বা হাত ঘুরে বেড়াচ্ছে, যারা সবসময় তাকে টিজ করছে, এই ছেলেটি, এই স্টুডেন্টটা ওই স্টুডেন্টটা একে এই করা উচিত, ওকে ওই করা উচিত। সিমিলারলি পার্টির মধ্যেও তাই চলছে, প্রত্যেকটা পার্টির মধ্যে। আমি বলছি না যে টিএমসিতে হচ্ছে, বিজেপিতে হচ্ছে না, বামফ্রন্টে হচ্ছে, কংগ্রেসে হচ্ছে না, প্রত্যেকটা দলের ক্ষেত্রে এই সব জিনিস, এই অসৌজন্যতাটা গ্রাস করে ফেলেছে। মানুষকে যোগ্য সম্মান না দেওয়া, এটা একটা রোগ দাঁড়িয়ে গেছে।
আমি ওই চেয়ারটায় বসলে আমি অনেক কিছু জেনে গেছি, অনেক বড় একটা মাপের নেতা হয়ে গেছি। নেতা তারাই যারা মাটিতে কাজ করছে, মাটিতে কাজ করছে। আমি বারবার বলেছিলাম যে 1,000 টাকা স্কিমটা দিদির, যে লক্ষ্মীর ভাণ্ডার, এই স্কিমটা প্রতি মাসে ব্যাংকে পৌঁছে, ব্যাংকের অ্যাকাউন্টে যারা লাভার্থী তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। এটা কিন্তু মানে একদম প্রুফ, এবং এটা টেস্টেড। আমাকে যদি 3,000 টাকার প্রকল্প আনতে হয়, তাহলে প্রথমে আমাকে ট্রাস্ট অর্জন করতে হবে। ট্রাস্টটা অর্জন করতে গেলে কি করতে হবে আমাকে, সেই বিষয়টাই বিজেপির জানা ছিল না। আজকে সবাই বলছে লক্ষ্মীর ভাণ্ডার ইফেক্ট হয়ে গেল, ইস্যু হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল। আমি ধরে নিচ্ছি তাই, কিন্তু তা নয়। এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর ছিল, সংখ্যালঘু ভোট। যেসব অঞ্চলে মুসলিম অধ্যুষিত এরিয়া, সেই সব জায়গাতে ব্যাপক পরিমাণে কম ভোট পেয়েছে, মানে বিপুল পরিমাণে ভোট পেয়েছে টিএমসি। যার ফলে এই জায়গাটায় গিয়ে প্রধানমন্ত্রীর যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলি পৌঁছায়নি। ডোর টু ডোর কোনো ক্যাম্পেন হয়নি, পঞ্চায়েত লেভেলে কোনো ক্যাম্পেন হয়নি, কোনো ক্যাম্পেন হয়নি। শুধু উত্তরবঙ্গ ধরলে হবে না, দক্ষিণবঙ্গে মাটি তৈরি করতে পারেনি এখনও বিজেপি। কেন তৈরি করতে পারেনি তার অ্যানালিসিস করা দরকার। কি করলে তৈরি করা যাবে সেটা অ্যানালিসিস করা দরকার। শুধু বুথ ফেরত সমীক্ষা, বুথ ফেরত সবাইকে নিয়ে বসে গেলাম, মণ্ডলের প্রধানদেরকে নিয়ে আমি এই করলাম ওই করলাম। প্রচুর ইলেকশন এজেন্টদের সঙ্গে টিএমসির আন্ডারস্ট্যান্ডিং ছিল। এরা এখানেও পয়সা খেয়েছে, ওখানেও পয়সা খেয়েছে প্রচুর। এমনি ঠিক রেজাল্টের 7 দিন আগে ওইভাবে বলা যায় না যে এতগুলি সিটে ভোট হয়েছে, 26টার মধ্যে আমরা 23টা পাবো, বলা যায় না। বুঝতে হয় কেন বলছে, কোথায় ঘাটতি, কি করে ঘাটতি, এই ঘাটতিটা মোকাবেলা করব কি করে। নিউজটা কোথা থেকে লিক হলো যে আমরা এইটা পাবো, তাহলে আমার পিছনের যে কাহিনী, সেই কাহিনীগুলিকে ঘেটে ঘেটে দেখতে হবে। কটা লোক আছে বিজেপিতে? লোকই নেই। বিজেপিতে ভাষণ দেওয়ার লোক প্রচুর, কাজের লোক নেই। যাই হোক, আমি বিজেপি টিএমসির মধ্যে যেতে চাইছিলাম না। সৌজন্যতার আজকে কথা ছিল, যে সৌজন্যতা, তো সৌজন্যতা ওই পাশের লোকটা এই ভদ্রলোকের সৌজন্যতাটা নষ্ট করে দিচ্ছে। উনি ইনার উপরে উঠে কথা বলতে যাচ্ছেন, যাতে কি হচ্ছে, তার যে পদগরিমা আর আমার যে পদগরিমা, আমি এই চেয়ারটায় বসে আছি, সেটার যে ফারাক, সেটা তিনি হারিয়ে ফেলেছেন। আমার পাশের ব্যক্তিটি, আমার উচিত তাকে থামিয়ে দেওয়া অথবা তাকে বসতেই না দেওয়া। আমার তো মনে হয় তাকে পাশের সিটটাতে বসতেই না দেওয়া। যদি সজ্জন ব্যক্তি হন তাহলে সেইটাই করা উচিত, তাকে বসতেই না দেওয়া। বেশি বোঝা ভালো না তো, আপনাকে আপনার মতো করে বুঝে কাজটা করতে দেওয়াটাই ভালো। আমি শুনবো, বুঝবো, তোমার মতামত চাইলে অবশ্যই তুমি মতামত দাও, কিন্তু আমার বোঝার শোনার বোঝার মাঝখানে মতামতটা দিও না। আশা করি এই সমস্যাগুলি প্রত্যেকটা দলের মধ্যেই আছে, আর এই প্রত্যেকটা দলে আছে বলেই প্রত্যেকটা দলেই সমস্যা আছে। ক্ষুদ্র 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 সমস্যা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি আমার প্রতিবেদনে কোনো জায়গায় ভুল ভ্রান্তি থেকে থাকেন, ডিসলাইক করবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।